মুম্বাই শহরের চোখ ধাঁধানো নিয়ন আলোগুলো আরবের বিলাসবহুল অফিসের কাঁচের দেওয়ালে আছড়ে পড়ে এক অদ্ভুত মায়ার সৃষ্টি করছিল। আজ সে তার জীবনের সবচেয়ে বড় চূড়ায় দাঁড়িয়ে। একসময় ধুলোমাখা দারিদ্র্য পেরিয়ে নিজের হাতে যে সাম্রাজ্য সে গড়ে তুলেছে তা আজ পুরোপুরি তার হাতের মুঠোয়। শহরের অন্যতম প্রভাবশালী আর ধনী পরিবারের একমাত্র মেয়ে রিয়ার সাথে তার বিয়ে ঠিক হয়ে গেছে। এই বিয়েটা আরবের কাছে শুধু কোনো সম্পর্ক নয়, বরং মুম্বাইয়ের উচ্চবিত্ত সমাজে নিজের জায়গাটা চিরকালের মতো পাকা করার এক মোক্ষম সুযোগ। রিয়া এমন এক জগতের মেয়ে যেখানে টাকার কোনো শেষ নেই। দামি ব্র্যান্ড, বিলাসবহুল পার্টি আর লোক দেখানো জাঁকজমকেই তার জীবন সীমাবদ্ধ। সাধারণ মানুষের জীবন সংগ্রাম বা দারিদ্র্যকে সে রীতিমতো ঘৃণা করে। আরব খুব ভালো করেই জানত রিয়া বা তার পরিবার যদি কোনোভাবে তার আসল অতীতের কথা জানতে পারে তাহলে তাসের ঘরের মতো সব ভেঙে পড়বে। আর এই ভয় থেকেই তার নিজের অন্ধ গরিব মা সাবিত্রী দেবীকে নিয়ে আরবের মনে এক তীব্র লজ্জার জন্ম নিচ্ছিল। তার ভয় হচ্ছিল মায়ের ওই জরাজীর্ণ রূপ আর মলিন পোশাক তার এই সাজানো চকচকে জগৎটাকে ধ্বংস করে দেবে। বিয়ের তারিখ যত এগোচ্ছিল আরবের ভেতরের অস্থিরতা আর দম বন্ধ করা ভয়টা তত বাড়ছিল। শেষমেশ সে ঠিক করল মাকে রিয়ার চোখের আড়াল করতে হবে, একেবারে চিরতরে। মুম্বাইয়ের উপকণ্ঠে তাদের ওই ছোট্ট ভাড়া বাড়িটাতেও মাকে রাখাটা এখন তার কাছে মস্ত বড় এক ঝুঁকি মনে হচ্ছিল। এক রাতে সে খুব ঠান্ডা মাথায় একটা ছক কষল। মায়ের পাশে বসে সে একটা নিখুঁত মিথ্যে গল্প ফাঁদার সিদ্ধান্ত নিল। ঠিক করল মাকে এমন কোনো অচেনা দূরে জায়গায় পাঠিয়ে দেবে যেখান থেকে তার আসল পরিচয় আর কোনোদিন সামনে আসবে না। পরদিন সকালে আরব মায়ের কাছে গেল। খুব যত্ন করে মায়ের হাত দুটো নিজের হাতের মুঠোয় নিল। সাবিত্রী দেবীর চেহারায় সব সময়কার মতোই ছেলের প্রতি এক বুক ভালোবাসা আর অন্ধ স্নেহ ঝরে পড়ছিল। গলায় নকল উদ্বেগের সুর ঢেলে আরব বলল যে মুম্বাইয়ের এই দূষিত বাতাস মায়ের শরীরের জন্য খুব খারাপ। সে মিথ্যে করে জানালো এক বড় ডাক্তার কড়া করে বলে দিয়েছেন মাকে এখন কয়েক মাসের জন্য এমন কোনো গ্রামে গিয়ে থাকতে হবে যেখানে হাওয়া খুব পরিষ্কার আর শান্ত। ছেলের মুখে এই কথা শুনে অন্ধ মায়ের বুকটা মমতায় ভরে উঠল। সাবিত্রী দেবী তার দৃষ্টিহীন চোখ দিয়েই যেন ছেলের মুখটা ছুঁয়ে দেখার চেষ্টা করলেন। তিনি স্বপ্নেও ভাবেননি তার নিজের নাড়ি ছেঁড়া ধন তাকে এভাবে চরম ধোঁকা দিতে পারে। হাসি মুখে তিনি বললেন এই পৃথিবীতে তার ছেলের উন্নতি আর হাসি মুখের চেয়ে বড় আর কিছুই নেই তার কাছে। আরবের প্রতিটি কথা অক্ষরে অক্ষরে বিশ্বাস করে তিনি এক কথায় গ্রাম চলে যেতে রাজি হয়ে গেলেন। তার মনে হল ছেলেটা সত্যিই তার শরীর নিয়ে খুব চিন্তায় আছে। আরব এক মুহূর্ত নষ্ট করল না। রাজস্থানের একদম প্রত্যন্ত রুক্ষ আর খরাপ্রবণ এক গ্রামে সে একটা ভাঙাচোরা জরাজীর্ণ মাটির ঘর ভাড়া করল। আধুনিক জীবনের ছিটে ফোঁটাও সেখানে পৌঁছয়নি। ওখানকার জীবন মানেই এক রুক্ষ কঠোর সংগ্রাম। মাকে একটা পুরনো গাড়িতে বসিয়ে সে রওনা দিল সেই অচেনা জনমানবহীন ঠিকানার দিকে। পুরো রাস্তা সাবিত্রী দেবী চোখ বুজে ভগবানের কাছে শুধু ছেলের মঙ্গলের জন্য প্রার্থনা করে গেলেন। আর এদিকে আরবের মন তখন রিয়ার সাথে তার নতুন বিলাসবহুল জীবনের রঙিন স্বপ্নে বিভোর। কয়েক ঘণ্টার ক্লান্তিকর এক লম্বা জার্নির পর তারা পৌঁছল সেই শুকিয়ে কাঠ হয়ে যাওয়া ধুলোয় ঢাকা গ্রামটায়। সেখানকার বাতাসে উড়ন্ত গরম ধুলো আর চামড়া পোড়ানো রোদ যে কোনো মানুষের দম আটকে দেওয়ার জন্য যথেষ্ট। আরব তার বৃদ্ধা মাকে গাড়ি থেকে নামিয়ে সেই ভাঙা মাটির ঘরটায় নিয়ে গেল। ঘরের দেওয়ালগুলো জায়গায় জায়গায় ধসে পড়েছে। ভেতরে না আছে ঠিকঠাক আলো, না বেঁচে থাকার মতো কোনো সাধারণ ব্যবস্থা। সাবিত্রী দেবী চোখে দেখতে পান না, তাই জায়গাটার আসল চেহারা তার চোখের সামনে ধরা পড়ল না। কিন্তু সেই ভয়ঙ্কর গুমট গরমটা তার শরীর ঠিকই টের পাচ্ছিল। আরব তাড়াহুড়ো করে কয়েকটা পুরনো বাসন আর সামান্য কিছু চাল ডাল ওই অন্ধকার ঘরের এক কোণে নামিয়ে রাখল। মায়ের কাঁপতে থাকা হাতে কয়েকটা টাকার নোট গুজে দিয়ে বলল, আগামী কয়েক মাসের খরচের জন্য এইটুকু টাকা যথেষ্ট হবে। তার গলায় আর সকালের সেই সাজানো দরদটা ছিল না, বরং একটা অদ্ভুত তাড়াহুড়ো আর চরম বিরক্তি খুব স্পষ্ট হয়ে উঠছিল। সে রুক্ষ গলায় জানালো কাজের চাপে তাকে এক্ষুনি শহরে ফিরতে হবে, কয়েক মাস পর সে ঠিক সময় বের করে মাকে দেখতে আসবে।
এটাই ছিল মায়ের কাছে বলা তার শেষ নিষ্ঠুর মিথ্যেটা। একমাত্র ছেলের গলার স্বরে এই হঠাৎ বদলে যাওয়াটা সাবিত্রী দেবীর বুকে বড় অদ্ভুতভাবে বাজল। খুব কষ্ট হল তার। তিনি আরবের হাতটা শক্ত করে চেপে ধরলেন। কাঁপতে কাঁপতে ভারী গলায় শুধু বললেন, নিজের খেয়াল রাখিস বাবা। তিনি খুব চাইছিলেন ছেলেটা আর কিছুক্ষণ তার কাছে বসুক, কিন্তু আরব চরম নির্দয়ভাবে এক ঝটকায় নিজের হাতটা ছাড়িয়ে নিল। একবারের জন্য পেছনে ফিরে তাকাল না। হন হন করে হেঁটে গিয়ে গাড়িতে উঠল আর চিরকালের মতো হারিয়ে গেল ধুলোর মেঘ ঘুরিয়ে। পেছনে পড়ে রইলেন এক অসহায় দৃষ্টিহীন মা। ফাঁকা চোখে যিনি শুধু উড়ন্ত ধুলোর স্পর্শটুকু অনুভব করছিলেন। গাড়িটা যত সেই রুক্ষ ঘাম থেকে দূরে সরে যাচ্ছিল, আরবের বুক থেকে যেন তত বড় একটা পাথরের বোঝা নেমে যাচ্ছিল। তার মনে হল অতীতের সবচেয়ে লজ্জাজনক অধ্যায়টাকে সে আজ ওই মাটির ঘরেই কবর দিয়ে এসেছে। মুম্বাই ফিরেই সে নিজের পুরনো ফোন নম্বরটা চিরতরে বদলে ফেলল, যাতে তার মা কোনোভাবেই আর তার সাথে যোগাযোগ না করতে পারে। সে এখন এক নতুন মানুষ, যে মানুষের জীবনে কোনো গরিব অন্ধ মায়ের ছায়াটুকুও নেই। মুম্বাইয়ের সবচেয়ে দামি 5 স্টার হোটেলে আরব আর রিয়ার বিয়ের এলাহি আয়োজন চলছে। চারদিকে বিদেশি দামি ফুল, ঝকঝকে পেল্লাই সব ক্রিস্টাল ঝাড়বাতি আর দামি মদের ফোয়ারা। শহরের সব বড় বড় ব্যবসায়ী, নেতা, মন্ত্রী আর সেলিব্রিটিদের বিশেষ আমন্ত্রণ জানানো হয়েছে এই বিয়েতে। আরব ততদিনে নিজের জন্য একটা সম্পূর্ণ মিথ্যে অতীত তৈরি করে ফেলেছে। সবাইকে সে বুঝিয়েছে সে এক খুব বনেদি কিন্তু দুর্ভাগ্যবান পরিবারের অনাথ উত্তরাধিকারী। রিয়ার পরিবারও কোনো খোঁজখবর না নিয়েই তার এই মিথ্যে গল্পটা বিশ্বাস করে নিয়েছিল। অবশেষে বিয়ের সেই বহু প্রতীক্ষিত দিনটা এলো। আরবের গায়ে সোনার সুতোয় বোনা লাখ টাকার শেরওয়ানি। সে যখন আলোয় সাজানো বিয়ের মণ্ডপে বসল, চারপাশের সবাই তার ভাগ্য আর রূপের প্রশংসায় পঞ্চমুখ। রিয়াকেও হিরে জড়ানো লাল লেহেঙ্গায় কোনো রানীর চেয়ে কম লাগছিল না। পবিত্র আগুনের চারপাশে যখন তারা 7 পাক ঘুরছিল, আরবের মাথায় একবারের জন্যেও সেই অন্ধ মায়ের কথা আসেনি যে তাকে জন্ম দিয়েছে। সে তখন ওই বিয়ে থেকে পাওয়া অঢেল ক্ষমতা আর অন্ধ সম্পদের নেশায় পুরো বুঁদ হয়ে আছে। আর অন্যদিকে রাজস্থানের সেই ধুলো মাখা শমশানের মতো গ্রামে সাবিত্রী দেবী একটা মুহূর্ত গুনছিলেন নিদারুণ কষ্টে। আরব শেষবার যে সামান্য কটা টাকা দিয়ে গিয়েছিল তা খুব দ্রুত ফুরিয়ে আসছিল। গ্রামের লোকেরাও এই অচেনা অন্ধ বুড়ির দিক থেকে মুখ ফিরিয়েই থাকত। সাবিত্রী দেবী সারাটা দিন ওই ভাঙা ঘরের চৌকাঠে বসে শুধু ছেলের ফেরার আশায় কান পেতে থাকতেন। তিনি মনকে বোঝাতেন ছেলেটা নিশ্চয়ই খুব কাজের চাপে আছে, সময় পেলেই সে তার বুড়ি মাকে এখান থেকে আবার মুম্বাই নিয়ে যাবে। গ্রীষ্মের ভয়ঙ্কর দাবদাহ তখন চরমে। জরাজীর্ণ ঘরটায় একটা সামান্য ফ্যান পর্যন্ত নেই। তেষ্টায় গলা শুকিয়ে কাঠ হয়ে গেলেও এক ঘটি পরিষ্কার জলের জন্য তাকে প্রতিবেশীদের দয়ার ওপর নির্ভর করতে হতো। ঘরে খাবার না থাকায় কত রাত যে তাকে শুধু জল খেয়ে খালি পেটে ওই ভাঙা খাটিয়ায় পড়ে থাকতে হয়েছে তার কোনো হিসেব নেই। কিন্তু এই হাড় ঝিমঝিম করা শারীরিক কষ্টের চেয়েও তাকে বেশি কুড়ে কুড়ে খাচ্ছিল ছেলের থেকে দূরে থাকার মানসিক যন্ত্রণা। রাস্তার পাশ দিয়ে কেউ হেঁটে গেলেই তিনি চমকে উঠতেন, এই বুঝি তার আরব এলো। তার মায়ের মন তখনও ছেলের কোনো দোষ দেখতে নারাজ। এদিকে মুম্বাইয়ে জমকালো বিয়ের পর আরব এখন রিয়ার বাবার ওই পেল্লাই প্রাসাদের মতো বাংলোতে পাকাপাকিভাবে শিফট করেছে। শ্বশুরের বিশাল ব্যবসায় সে একটা খুব বড় আর লোভনীয় পজিশনও পেয়ে গেছে। প্রতি রাতে শহরের নামিদামি পার্টিগুলোতে সে দামি মদের নেশায় চুর হয়ে পড়ে থাকত। এই ঝকঝকে জীবনে তার আর কোনো কিছুর অভাব নেই। কখনো সখনো যদি হঠাৎ করে মায়ের ওই জীর্ণ মুখটা মনে পড়ত, সে সঙ্গে সঙ্গে মদের গ্লাস এক চুমুকে শেষ করে সেই স্মৃতিটাকে মাথা থেকে ঝেড়ে ফেলার চেষ্টা করত। টাকা আর ক্ষমতার এই ইঁদুর দৌড়ে আরব তার ভেতরের মনুষ্যত্ব, মানবিকতা সবকিছু পুরোপুরি বিসর্জন দিয়ে বসেছিল। সে এখন এমন এক চরম স্বার্থপর জীবে পরিণত হয়েছে যে নিজের লাভ ছাড়া আর কিচ্ছু বোঝে না। তার সেই পুরনো বন্ধু আর আত্মীয়দের সাথেও সে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছিল, যারা তার দুর্দিনে পাশে দাঁড়িয়েছিল। তার মনে হতো এই গরিব লোকগুলো তার এই নতুন চকচকে ভাবমূর্তিটা নষ্ট করে দিতে পারে।
তার অহংকার তখন আকাশ ছুঁয়েছে। সেখান থেকে মাটির পৃথিবীর কোনো কষ্টই আর তার চোখে পড়ে না। রিয়া মেয়েটা এমনিতেই খুব বদমেজাজি, অহংকারী আর স্বার্থপর। বাড়ির কাজের লোক থেকে শুরু করে অফিসের কর্মচারী সবার সাথেই সে পশুর মতো আচরণ করত। আরফ চোখের সামনে তার স্ত্রীর এই ভয়ঙ্কর রূপ দেখেও চুপ করে থাকত, কারণ সে খুব ভালো করেই জানত তার এই রাজকীয় জীবন রিয়ার বাবার টাকার উপর দাঁড়িয়ে আছে। সে আসলে এক অক্ষম হাতের পুতুল হয়ে গেছে, যার সুতো রিয়া আর তার কোটিপতি বাবার হাতে বাঁধা। নিজের গর্ভধারিণী মাকে ধোঁকা দিয়ে সে যে স্বপ্নের রাজপ্রাসাদ বানিয়েছিল, সেটা আসলে ছিল একটা খুব সুন্দর সোনার খাঁচা। গ্রামের ওই ভাঙা ঘরে সাবিত্রী দেবীর শরীর এবার ভাঙতে শুরু করল। দিনের পর দিন ঠিকমতো খাবার না জুটলে আর অবহেলায় একটা মানুষ যা হয়, তার শরীর শুকিয়ে একেবারে কাঠ হয়ে গেল। একদিন প্রচণ্ড জ্বরে তিনি ওই ভাঙা খাটিয়া থেকে আর উঠতেই পারলেন না। পাশের বাড়ির এক দয়ালু মহিলা তার এই করুণ দশা দেখে গ্রামেরই এক হাতুড়ে বদ্যিকে ডেকে আনলেন। বদ্যি নাড়ি ধরে কিছুক্ষণ চুপ করে থেকে বললেন, এই জ্বর শরীরের কোনো রোগের জন্য নয়, এই রোগ হল মনের ভেতরে জমে থাকা চরম হতাশা আর একা থাকার ফল। ভয়ানক জ্বরের ঘুরে বেহুশ সাবিত্রী দেবীর শুকনো ঠোঁট দুটো শুধু বারবার একটাই নাম বিড়বিড় করছিল, আরব, আমার আরব। তিনি ওই দয়ালু প্রতিবেশিনীর হাত দুটো জড়িয়ে ধরে কেঁদে উঠলেন, অনুরোধ করলেন কোনোভাবে যেন মুম্বাইয়ে তার ছেলের কাছে এই খবরটা পৌঁছে দেওয়া হয়। কিন্তু সবথেকে বড় ট্র্যাজেডি হল আরাফ তার নতুন ঠিকানা বা ফোন নাম্বার কিছুই রেখে যায়নি। জীবনে প্রথমবার সাবিত্রী দেবীর বুকের ভেতর একটা ভয়ঙ্কর সত্যি উকি দিল। তার মনে হল ছেলেটা কি তাকে ইচ্ছে করেই এই ধুলোর বুকে ধুকে ধুকে মরার জন্যে ফেলে রেখে গেছে। এই চিন্তাটা তার মাতৃত্বের ওপর যেন একটা বিষাক্ত তীরের মতো এসে বিঁধল। কিন্তু এই দুনিয়ায় কেউ নিজের করা পাপের হাত থেকে কোনোদিন পালাতে পারেনি। আরাব ভেবেছিল চালাকি করে সে তার অতীতটাকে মুছে ফেলেছে, আর সে সারা জীবন এভাবেই আনন্দে কাটাবে। কিন্তু নিয়তির চাকা খুব নিঃশব্দে ঘুরতে শুরু করেছিল। নিজের মায়ের অকৃত্রিম ভালোবাসার গলা টিপে ধরে সে যে জঘন্য পাপ করেছিল, তার মাসুল গোনার সময় খুব দ্রুত ঘনিয়ে আসছিল। আরাভের ওই অহংকারের তাসের ঘর ভেঙে পড়ার সময় প্রায় এসে পড়েছিল। দেখতে দেখতে 5টা বছর কেটে গেছে। আরব একবারের জন্যেও ভুলেও ওই প্রত্যন্ত গ্রামের দিকে ফিরে তাকায়নি। সে তার ওই অন্ধ সহায় সম্বলহীন মাকে মাথা থেকে ঠিক সেভাবেই মুছে ফেলেছিল, যেভাবে মানুষ কোনো পুরনো জঞ্জাল ডাস্টবিনে ফেলে দেয়। রিয়ার সাথে তার জীবন এখন পুরোটাই একটা ফাঁপা বেলুন, স্রেফ লোক দেখানো হাসি আর মিথ্যে সম্মানে ভরা। সে ঘুণক্ষরেও জানত না যে মাকে সে এক অসহায় গরিব বুড়ি ভেবে রাস্তায় ফেলে এসেছে, আসলে সেই মাই তার ভাগ্যের সবচেয়ে বড় নিয়ন্ত্রক। কিন্তু সেই তেতো সত্যিটা সামনে আসতে তখনও কিছুটা সময় বাকি। রাজস্থানের সেই জনশূন্য ধুলোয় ঢাকা গ্রামের ভাঙা কুড়েঘরটায় তখন শুধুই এক কবরের নিস্তব্ধতা। সাবিত্রী দেবী সেই পুরনো ভাঙা খাটিয়াটায় চুপচাপ বসে আছেন। তার দৃষ্টিহীন চোখ বেয়ে অবিরত জল গড়িয়ে পড়ছে। কিন্তু এই কান্নায় আরবের ওপর কোনো রাগ বা ঘৃণা নেই। এই কান্না হল সেই তীব্র যন্ত্রণার যা একজন মা অনুভব করেন নিজের চোখের সামনে সন্তানের এই চরম নৈতিক পতন দেখে। নিজের অবস্থার চেয়েও তার বেশি কষ্ট হচ্ছিল আরবের ওই টাকার প্রতি অন্ধ লালসা দেখে, যা ছেলেটার আত্মাকে মেরে ফেলেছে। এই জরাজীর্ণ ঘরের ভয়ঙ্কর গরম, খিদে আর তেষ্টার কষ্ট তার ভেতরের ক্ষতের কাছে কিছুই না। তার বার শুধু ওই দিনটার কথা মনে পড়ছিল, যেদিন আরব চরম বিরক্তি নিয়ে তার হাতটা এক ঝটকায় ছাড়িয়ে নিয়েছিল। ওই ঝটকাটা আজও তার বুকে ছুরির মতো বেঁধে। গ্রামের এই গুমোট নিস্তব্ধতা তার একাকিত্বকে যেন আরও কয়েকগুণ বাড়িয়ে দিচ্ছিল। বাইরে লু বইছে, চামড়া ঝলসে যাচ্ছে, কিন্তু তার বুকের ভেতর যে স্মৃতির ঝড় বইছিল তাই বাইরের রোদের চেয়ে অনেক বেশি যন্ত্রণাদায়ক। অন্ধ চোখের সেই ঘন অন্ধকারের ভেতরে বসে সাবিত্রী দেবী প্রায়ই 25 বছর পেছনের সেই অতীতে ফিরে যেতেন। তখন তিনি কোনো অসহায় গরিব বুড়ি ছিলেন না, তিনি ছিলেন দেশের অন্যতম শক্তিশালী ব্যবসায়ী সাম্রাজ্য সাবিত্রী গ্রুপের মালকিন। অগাধ সম্পদ, চারদিকে চাকরবাকর আর সমাজে বিশাল প্রতিপত্তি। কিন্তু এই সব কিছুর চেয়েও তার বড় পরিচয় ছিল তিনি একজন মা। তার ছোট্ট ছেলে আরবই ছিল তার গোটা পৃথিবী,
তার বেঁচে থাকার একমাত্র কারণ। কিন্তু একদিন রাতে সেই সুন্দর সাজানো পৃথিবীটায় কারো যেন নজর লাগল। তাদের রাজকীয় প্রাসাদে আচমকা এক ভয়াবহ আগুন লাগে। আগুনের লেলিহান শিখা কয়েক মুহূর্তের মধ্যে পুরো বাড়িটাকে ক্রাশ করে নেয়। প্রাণ বাঁচাতে সব কর্মচারীরা দিক শূন্য হয়ে ছুটছিল। চারদিকে শুধু বাঁচাও বাঁচাও চিৎকার। কিন্তু সেই ধ্বংসলীলার মাঝখানে দাঁড়িয়ে সাবিত্রী দেবীর মাথায় শুধু একটাই কথা ঘুরছিল, তার ছোট্ট আরব ওর ঘরে আটকে আছে। নিজের প্রাণের মায়া তুচ্ছ করে সাবিত্রী দেবী ওই জ্বলন্ত অগ্নিকুণ্ডের ভেতর ঝাঁপ দিলেন। ছাদ থেকে তখন জ্বলন্ত কাঠ খসে পড়ছে। দম বন্ধ করা কালো ধোঁয়ায় শ্বাস নেওয়া প্রায় অসম্ভব। আগুনের শিখা তার শরীর ঝলসে দিচ্ছিল, কিন্তু তার পা এক মুহূর্তের জন্যেও থামেনি। কোনোমতে লড়াই করে তিনি আরবের ঘরে পৌঁছালেন। দেখলেন ওই আগুনের মাঝে তার ছোট্ট বাচ্চাটা ভয়ে সিটিয়ে এক কোণে বসে কাঁদছে। তিনি সঙ্গে সঙ্গে নিজের শাড়ির আঁচলে তাকে জড়িয়ে বুকে টেনে নিলেন। আরব নিরাপদ, এটা বোঝার পর সাবিত্রী দেবী সেই মৃত্যুর ফাঁদ থেকে বেরিয়ে আসার চেষ্টা শুরু করলেন। ধোঁয়ায় চারপাশ অন্ধকার, রাস্তা চেনা যাচ্ছে না। ঠিক তখনই ছাদের একটা জ্বলন্ত বিম বিকট শব্দে সোজা তার মুখের খুব কাছে এসে পড়ল। আগুনের সেই ভয়ঙ্কর আঁচ আর ফুলকিতে তার মুখটা পুরোপুরি ঝলসে গেল। যন্ত্রণায় তিনি চিৎকার করে উঠলেন, কিন্তু বুকের ভেতর জড়িয়ে রাখা আরবের গায়ে একটা আঁচড়ও লাগতে দিলেন না। ওই রাতের আগুন তার চোখের আলো চিরকালের মতো কেড়ে নিয়েছিল। হাসপাতালে যখন তার জ্ঞান ফিরল, তিনি বুঝলেন তার পৃথিবীটা এখন অনন্ত এক অন্ধকারের চাদরে মোড়া। ডাক্তাররা খুব দুঃখের সাথে তাকে জানালেন তার দুটো চোখই আগুনে এত বাজেভাবে পুড়ে যাচ্ছে যে তিনি আর কোনোদিনই পৃথিবীর আলো দেখতে পাবেন না। যে কারোর জন্যই এটা একটা ভয়ঙ্কর খবর হতে পারত, কিন্তু সাবিত্রী দেবীর পোড়া মুখে তখন এক অদ্ভুত প্রশান্তি। তিনি যখন পাশে দাঁড়িয়ে থাকা আরবের কান্নার আওয়াজ শুনলেন, তখন তার মনে হল এই অন্ধত্ব তার কাছে কোনো অভিশাপ নয়, বরং এক গর্বের বলিবান। হাসপাতালের ওই বিছানায় শুয়ে শুয়ে অন্ধকারের ভেতরেই সাবিত্রী দেবী মানুষের স্বভাব আর তাকার লালসার সবচেয়ে কুৎসিত চেহারাটা দেখতে পেলেন। তিনি অন্ধ হয়ে গেছেন জানার পর থেকেই তার আত্মীয় স্বজন আর কোম্পানির উঁচু পদের লোকেরা তার বিশাল সাম্রাজ্যটা দখল করার জন্য নোংরা ষড়যন্ত্র শুরু করে দিল। তিনি খুব স্পষ্টভাবে বুঝতে পারলেন অঢেল সম্পদ মানুষকে কতটা নিচে নামাতে পারে। তার মনে একটা গভীর ভয় গেঁথে গেল, এই অগাধ সম্পত্তির ছায়ায় বড় হলে তার আদরের আরবও কি এমন এক অহংকারী স্বার্থপর মানুষ হয়ে উঠবে? টাকার নেশা কি ওর মানবিকতাটাও শেষ করে দেবে? ছেলের ভবিষ্যৎ বাঁচানোর জন্য সাবিত্রী দেবী এক যুগান্তকারী সিদ্ধান্ত নিলেন। তিনি সঙ্গে সঙ্গে তার সবচেয়ে বিশ্বস্ত উকিল মিস্টার মেহতাকে হাসপাতালের ওই কেবিনে ডাকলেন। মিস্টার মেহতা ছিলেন তাদের পরিবারের একজন অত্যন্ত পুরনো আর অনুগত লোক, যিনি মালকিনের যে কোনো নির্দেশ পালন করতে প্রস্তুত। সাবিত্রী দেবী তাকে নির্দেশ দিলেন আজ থেকে তিনি নিজে পর্দার আড়ালে থেকে একজন গুপ্ত চেয়ারম্যান হিসেবে সাবিত্রী গ্রুপের সমস্ত কাজ পরিচালনা করবেন, আর বাইরের দুনিয়ার কাছে সাবিত্রী দেবী এখন থেকে এক নাম পরিচয়হীন কপর্দকশূন্য গরিব মহিলা হয়েই বাঁচবেন। হাসপাতাল থেকে ছাড়া পাওয়ার পর সাবিত্রী দেবী তার ওই রাজকীয় জীবন ছুঁড়ে ফেললেন। তিনি সমাজে খবর রটিয়ে দিলেন যে আগুনে পুড়ে তিনি তার সমস্ত ব্যবসা খুইয়েছেন। এরপর তিনি আরবকে নিয়ে মুম্বাইয়ের এক অত্যন্ত নোংরা ঘিঞ্জি বস্তিতে গিয়ে উঠলেন। একজন বিলিয়নিয়ার মালকিন স্বেচ্ছায় বেছে নিলেন এমন এক জীবন যেখানে দুবেলা দুমুঠো ভাতের জন্য রক্ত জল করা সংগ্রাম করতে হয়। এই সব কিছুর একটাই কারণ, তার ছেলে যেন সততা আর জীবনের আসল মূল্য বুঝতে শেখে। মুম্বাইয়ের ওই ছোট্ট খুপড়ি ঘরে সাবিত্রী দেবীর জীবন হয়ে উঠল এক নারকীয় যন্ত্রণা। চোখের আলো ছাড়া কাজ করাটা কোনো ভয়ঙ্কর শাস্তির চেয়ে কম ছিল না। তিনি দিনরাত মানুষের ছেঁড়া জামাকাপড় সেলাই করতেন আর ঝুড়ি বুনতেন। এই হাড়ভাঙা খাটুনিতে প্রায়ই তার আঙুল কেটে রক্ত পড়ত, কিন্তু ওই রক্ত আর ঘাম ঝরানো সামান্য কয়েকটা টাকার নোটে মিশে থাকত তার নিঃস্বার্থ ভালোবাসার গন্ধ। নিজে না খেয়েও তিনি ছেলের প্রতিটি আবদার মেটাতেন, যাতে সে অভাব বুঝতে না পারে। তার একটাই লক্ষ্য ছিল আরবকে কঠোর পরিশ্রম, সততা আর মানবিকতার পাঠ দেওয়া। তিনি চেয়েছিলেন ছেলেটা দারিদ্র্যের কষ্ট বুঝুক, তবেই সে ভবিষ্যতে একজন নরম মনের দয়ালু মানুষ হয়ে উঠতে পারবে।
ছোটবেলায় আরব খুব বুঝদার ছিল। রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় বসে সে মন দিয়ে পড়াশোনা করত। পরীক্ষায় যখন সে ভালো নম্বর পেত, সাবিত্রী দেবীর বুকটা ফুলে উঠত গর্বে। অন্ধ চোখেও তিনি ছেলের একটা উজ্জ্বল ভবিষ্যতের সুন্দর স্বপ্ন বুনতেন। কিন্তু আজ রাজস্থানের এই রুক্ষ নির্জন গ্রামে বসে সাবিত্রী দেবী বুঝতে পারছিলেন তার সেই চরম আত্মত্যাগ পুরোপুরি ব্যর্থ হয়েছে। তার সেই মহান চিন্তাধারার সাথে আরবের বর্তমান চরিত্রহীনতার মাঝে আজ এক বিশাল খাদ তৈরি হয়েছে। যে ছেলেকে তিনি নিজের রক্ত দিয়ে বড় করেছিলেন, সেই ছেলেই আজ টাকার নেশায় অন্ধ হয়ে নিজের গর্ভধারিণী মাকে ঘাড়ের বোঝা ভাবতে শুরু করেছে। আজ তার শূন্য ঝুলিতে শুধু চরম ধোঁকা, একাকিত্ব আর তীব্র হতাশা ছাড়া আর কিচ্ছু নেই। এত কিছুর পরও সেই মমতাময়ী মা তার ছেলে আরবকে একটুও দোষ দিতে পারছিলেন না। তিনি এই সব কিছুর জন্য দায়ী করছিলেন মুম্বাইয়ের ওই মিথ্যে জাঁকজমক আর উচ্চবিত্ত সমাজের মেকি জীবনকে। ওই শহরটা তার সহজ সরল ছেলেটার কচি মনে লোভ আর উচ্চাকাঙ্ক্ষার এমন এক বিষাক্ত বীজ বুনে দিয়েছে, যা তার পুরো চিন্তাধারাকে দূষিত করে ফেলেছে। ওই টাকার রোশনাই এতই তীব্র ছিল যে তা আরবের আত্মাকে চিরতরে অন্ধ করে দিয়েছে। তিনি প্রায়ই তার কাঁপা কাঁপা হাত দিয়ে মুখের ওই পোড়া দাগগুলো ছুঁয়ে দেখতেন। ওই পোড়া ঘায়ের শারীরিক যন্ত্রণা তো কবেই শেষ হয়ে গেছে, কিন্তু তার বুকের ভেতর একটা ক্ষত আজও দগদগে। যেদিন শেষবারের মতো আরব বিরক্তি নিয়ে তার হাতটা ছাড়িয়ে নিয়ে চলে গিয়েছিল, সেই অবহেলা আর তাচ্ছিল্য তাকে ভেতরে ভেতরে উইপোকার মতো কুড়ে কুড়ে খাচ্ছিল। সাবিত্রী দেবী এখন পুরোপুরি বুঝে গিয়েছিলেন তার সেই মহান পরীক্ষা চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছে। ছেলেকে বড়লোকী অহংকার থেকে বাঁচানোর জন্য তিনি যে দারিদ্র্যের রাস্তা বেছে নিয়েছিলেন, সেটাই ছেলেটাকে ক্ষমতার কাঙাল করে তুলেছে। সমাজে বড়লোক হওয়ার জন্য সে এতটাই পাগল হয়ে গেল যে নিজের অতীত আর নিজের মা দুটোকেই সে খুন করে বসল। এটা একজন মায়ের সবচেয়ে বড় পরাজয়, যেখানে তার ছেলে মানবতাটাই হেরে গেছে। কয়েকদিন আগেই গ্রামে এক লোক এসেছিল, যার হাতে ছিল শহরের একটা পুরনো খবরের কাগজ। সাবিত্রী দেবী তো নিজে কিছু পড়তে পারেন না, কিন্তু এই লোকটা খবরটা পড়ে তাকে শুনিয়েছিল। সেখানে শহরের এক কোটিপতি সিইওর জমকালো বিয়ের কথা ছাপা হয়েছিল। লোকটা যখন আরবের নাম নিল আর ছবির বর্ণনা দিল, সাবিত্রী দেবীর বুকটা ধক করে উঠল। বুঝতে বাকি রইল না, ছেলে তার আসল পরিচয় পুরোপুরি মুছে ফেলেছে। ছেলের ওই রাজকীয় বিয়ে আর এক কোটিপতি সেটের মেয়ের সাথে গাঁটছড়া বাঁধার খবর শুনে সাবিত্রী দেবী অঝরে কেঁদেছিলেন। তিনি এজন্য কাঁদেননি যে আরব তাকে বিয়েতে ডাকেনি বা তাকে এই ভাঙা ঘরে পচে মরার জন্য ফেলে গেছে। তিনি কাঁদছিলেন এটা ভেবে যে তার ছেলে নিজের গোটা জীবনটা একটা মস্ত বড় মিথ্যের ওপর দাঁড় করিয়েছে। মিথ্যে অহংকারের প্রাসাদ সবসময় খুব নড়বড়ে হয়, আর তা খুব দ্রুত ভেঙে পড়ে। সাবিত্রী দেবী ওই তথাকথিত বড়লোক সমাজ আর সেখানকার মানুষদের আসল রূপ খুব ভালো করেই চিনতেন। তিনি বুঝতে পারছিলেন রিয়ার পরিবার কতটা অহংকারী আর স্বার্থপর। তিনি খুব কাছ থেকে দেখেছেন ওই ফাঁপা সমাজে সম্পর্কের কোনো দাম নেই, ওখানে শুধু মানুষের টাকার পুজো হয়। আরবের এই নৈতিক পতনে তিনি গভীরভাবে শোকাহত হচ্ছিলেন। তার ছেলে স্রেফ কয়েকটা কাগজের নোট আর মিথ্যে সম্মানের জন্য নিজের আত্মাটাই বেচে দিয়েছে। এর চেয়ে দুর্ভাগ্যজনক আর কী হতে পারে? একদিন ওই খাঁ খাঁ করা গ্রামের নিস্তব্ধতা চিরে একটা পুরনো গাড়ি এসে থামল ওই ভাঙা কুড়েঘরটার সামনে। গাড়ি থেকে যিনি নামলেন তিনি আর কেউ নন, সাবিত্রী দেবীর সেই পুরনো বিশ্বস্ত উকিল মিস্টার মেহতা। তিনি এক সাধারণ গ্রামবাসীর ছদ্মবেশ ধরে এসেছিলেন, যাতে কেউ সন্দেহ না করে। তিনি যখন দেখলেন তার সেই প্রবল ক্ষমতাশালী মালকিন আজ এই জরাজীর্ণ ঘরে ঢুকছেন, তার চোখের জল বাঁধ মানল না। তিনি কিছুতেই মেনে নিতে পারছিলেন না যে এত বড় এক সাম্রাজ্যের মালিক আজ এই নরক যন্ত্রণা ভোগ করছেন। মিস্টার মেহতা সোজা সাবিত্রী দেবীর পায়ের কাছে বসে পড়ে কাঁদতে কাঁদতে তাকে এক্ষুনি মুম্বাই ফিরে যাবার অনুরোধ করলেন। তিনি হাত জোর করে কাকুতি মিনতি করলেন, ম্যাডাম, এবার এই নাটক বন্ধ করুন, আপনার আসল পরিচয় সবার সামনে আনুন, আর ওই অকৃতজ্ঞ ছেলেটাকে ওর আসল জায়গাটা বুঝিয়ে দিন। মিস্টার মেহতা চাইছিলেন ওই বেইমান ছেলেকে চরম শাস্তি দিতে। নিজের মালকিনের এই হাড় হিম করা দুর্দশা তার পক্ষে সহ্য করা অসম্ভব হয়ে দাঁড়িয়েছিল। তিনি আর এক মুহূর্তেও এই অন্যায় মেনে নিতে রাজি ছিলেন না।
কিন্তু সাবিত্রী দেবী তার সেই স্বভাবসিদ্ধ শান্ত স্বরে মিস্টার মেহতার এই অনুরোধ পুরোপুরি নাকচ করে দিলেন। তিনি তাকে বোঝালেন, যদি তিনি এখনই নিজের আসল পরিচয় সামনে নিয়ে আসেন, তবে আরব তাকে শ্রদ্ধা করবে না। সে শুধু তার বিশাল সম্পত্তির কাছে মাথা নোয়াবে। সে আবারও ওই টাকারই ক্রীদাস হয়ে থেকে যাবে। তিনি বললেন, এখনও আরবের জীবনের সবচেয়ে বড় আর সবচেয়ে তেতো শিক্ষাটা বাকি আছে। কর্মের ফল নিজের নিয়মেই ওর কাছে পৌঁছাবে, আর নিজের এই ভুলের মাসুল ওকে নিজের বরবাদি দিয়েই বুঝতে হবে। মিস্টার মেহতাকে তিনি কড়া নির্দেশ দিলেন, আরবকে যেন সাবিত্রী গ্রুপের ওই কোম্পানিতে অবাধে কাজ করতে দেওয়া হয়, তাকে যেন সম্পূর্ণ স্বাধীন ছেড়ে দেওয়া হয়। সাবিত্রী দেবী চাইছিলেন আরবের লোভ আর অহংকারকে পুরো দমে খেলার সুযোগ দেওয়া হোক। ওকে এতটাই লম্বা দড়ি দেওয়া হোক যাতে সে নিজের পাতা ফাঁদেই নিজে আষ্টেপৃষ্টে জড়িয়ে পড়ে। যখন ওর নিজের লোভই ওর সবচেয়ে বড় শত্রু হয়ে দাঁড়াবে, ঠিক তখনই সে তার গরিব মায়ের শেখানো পাঠের আসল মানে বুঝতে পারবে। মালকিনের এই অদ্ভুত কিন্তু কঠোর সিদ্ধান্তের সামনে মিস্টার মেহতাকে মাথা নোতেই হল। তিনি তার দূরদর্শিতাকে সম্মান জানিয়ে ভারী বুকে মুম্বাই ফিরে গেলেন। তার যাবার পর সাবিত্রী দেবী সেই অন্ধকার কুঁড়েঘরে আবার একা হয়ে গেলেন। তিনি এখন অন্ন ত্যাগ করেছিলেন, সারাদিন শুধু ভগবানের কাছে প্রার্থনা করতেন। তবে এই প্রার্থনা আরবের সাফল্যের জন্য ছিল না, এটা ছিল তার ছেলের আত্মার শুদ্ধি আর তার দম্ভচূর্ণ হওয়ার এক নীরব তপস্যা। গ্রামের সেই নিস্তব্ধতা এখন আগের চেয়েও যেন আরও গভীর আর রহস্যময় হয়ে উঠেছিল। সাবিত্রী দেবী তার পাশে রাখা একটা ছোট্ট চরকা খুব ধীর গতিতে ঘোরাতে শুরু করলেন। ওই ঘুরতে থাকা চরকাটা তার কাছে শুধু কোনো কাজ ছিল না, ওটা ছিল কর্মচক্রের সেই বিশাল চাকার প্রতীক, যে চাকা এখন ঘুরতে শুরু করেছে। আরব যে বীজ বপন করেছিল তার ফল এখন খুব দ্রুত তার দিকেই ধেয়ে আসছে। নিয়তি তার চূড়ান্ত রায় লিখে ফেলেছে। মুম্বাইয়ের আকাশছোঁয়া বহুতলগুলোর মাঝে 5টা বছর চোখের পলকে কেটে গেল। আরব এখন আর কোনো সাধারণ কর্মচারী নেই, সে শহরের সবচেয়ে বড় ইনভেস্টমেন্ট কোম্পানির চিফ এক্সিকিউটিভ অফিসার, সিইও। তার জীবনটা এখন বাইরের চোখ থেকে দেখলে একটা নিখুঁত চকচকে স্বপ্নের মতো। গ্যারেজে সার দেওয়া দামি গাড়ি, বিশাল রাজকীয় বাংলো আর সমাজে একটা বেশ সম্মানজনক অবস্থান। কিন্তু এই বাইরের জাঁকজমকের পেছনে লুকিয়েছিল এক ভয়ঙ্কর দমবন্ধ করা সত্য, যে সত্যের সাথে তাকে রোজ লড়াই করতে হতো। রিয়ার সাথে তার বিবাহিত জীবন ছিল একটা সোনার খাঁচায় বন্দী থাকার চেয়েও যন্ত্রণাদায়ক। সময়ের সাথে সাথে রিয়ার মেজাজ আরও বেশি খিটখিটে, নিষ্ঠুর আর অহংকারী হয়ে উঠেছিল। কথায় কথায় আরবকে উপমান করার কোনো সুযোগই সে ছাড়ত না। তার পরিবারের অন্যান্যদের সামনে আরবের অবস্থান ছিল স্রেফ একটা দামি বাধ্য চাকরের মতো, যে আভিজাত্যের জন্য আরব নিজের গর্ভধারিণী মাকে রাস্তায় ফেলে এসেছিল। সেই আভিজাত্যই আজ তার সবচেয়ে বড় মানসিক অত্যাচার হয়ে দাঁড়িয়েছে। বাড়ির বড় বড় পার্টিগুলোতে রিয়া তার ধনী আর প্রভাবশালী বন্ধুদের সামনে কথায় কথায় আরবের অতীত নিয়ে মজা ওড়াত। সে খুব তাচ্ছিল্য করে বলতো যে আরব হলো রাস্তা থেকে তুলে আনা একটা অনাথ ভিখারি, যাকে তার বাবার টাকা একটা ব্র্যান্ডেড মানুষ বানিয়েছে। এই বিষাক্ত কথাগুলো আরবের বুকে তীরের মতো বিঁধলেও সে দাঁতে দাঁত চেপে সব হজম করে যেত। কারণ সে খুব ভালো করেই জানত রিয়ার বাবার ওই বিশাল সাম্রাজ্যের মায়া সে কোনোভাবেই কাটাতে পারবে না। এই ভয়ঙ্কর মানসিক দমবন্ধ অবস্থা থেকে পালাতে আরব নিজেকে পুরোপুরি কাজ আর মদের নেশায় ডুবিয়ে দিয়েছিল। হয় সে গভীর রাত পর্যন্ত তার বিলাসবহুল অফিসে বসে থাকত, নয়তো কোনো দামি বারে আকণ্ঠ মদ গিলত। প্রতি রাতে যখন সে ঘুমানোর চেষ্টা করত, সেই শান্ত ধুলোয় ঢাকা গ্রামের দৃশ্যগুলো তার দুঃস্বপ্নে ফিরে আসত। মাঝে মাঝেই তার চোখের সামনে ভেসে উঠত তার সেই বৃদ্ধা অন্ধ মায়ের পোড়া মুখটা, যাকে সে এক অচেনা ভয়ঙ্কর জায়গায় মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এসেছিল। এই মানসিক অস্থিরতা আর বেপরোয়া উচ্চাকাঙ্ক্ষার বশবর্তী হয়ে আরব শেয়ার মার্কেটে একটা খুব ঝুঁকিপূর্ণ নতুন ইনভেস্টমেন্ট প্রজেক্টের ছক কষল। এটা এমন এক মরণ কামড় ছিল যা তাকে হয়তো রাতারাতি শহরের সবচেয়ে ধনী আর ক্ষমতাশালী মানুষ বানিয়ে দিতে পারে, আর নয়তো সব কিছু একেবারে তছনছ করে দিতে পারে। এই প্রজেক্টের জন্য বিশাল পরিমাণ টাকার দরকার ছিল। সে তার শ্বশুরের কাছ থেকেও প্রচুর টাকা ধার নিল। কোম্পানির অনেক গুরুত্বপূর্ণ নিয়মকানুন বুড়ো আঙুল দেখিয়ে সেই বিশাল অঙ্কের টাকা সে বাজার খাটাতে শুরু করল। কোম্পানির অনেক পুরনো এবং অভিজ্ঞ ডিরেক্টররা আরবের এই আত্মঘাতী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ করেছিলেন।
তারা তাকে বারবার সতর্ক করেছিলেন সে যেন বাজারের অস্থিরতাকে হালকাভাবে না নেয় এবং সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা নিয়ে এমন জুয়া না খেলে। কিন্তু সাফল্যের অন্ধ নেশায় আর শ্বশুরকে নিজের ক্ষমতা দেখানোর একটা জেদে আরব তখন হিতাহিত জ্ঞানশূন্য। যে কর্মচারীরাই তার কাজের সামান্যতম বিরোধিতা করেছে সে এক ধাক্কায় তাদের চাকরি থেকে তাড়িয়ে দিয়েছে। কর্মচারীদের প্রতি আরবের আচরণ হয়ে উঠেছিল চূড়ান্ত নিষ্ঠুর আর অমানবিক। ছোটখাটো ভুলের জন্য সে কর্মীদের যাচ্ছে তাই অপমান করত আর বিনা দ্বিধায় তাদের রাস্তায় ছুঁড়ে ফেলত। তার ভেতরে লুকিয়ে থাকা শেষ বিন্দু মানবতাটাও, যা হয়তো তার গরিব মা তাকে শিখিয়েছিলেন, তা চিরতরে মরে গিয়েছিল। ব্যবসার জগতের সমস্ত নীতিবোধ আর আদর্শকে সে তার দামি জুতোর তলায় নির্মমভাবে পিষে মেরেছিল। সে শুধু নিজের লাভ আর মুনাফা দেখতেই অভ্যস্ত হয়ে পড়েছিল। কিন্তু আরব একটা খুব বড় সত্যি ভুলে গিয়েছিল। কর্মফল খুব নির্মমভাবে তার হিসেব মেটায়। মানুষ যখন নিজের সীমা ছাড়িয়ে অহংকারের চূড়ান্ত শিখরে পৌঁছে যায়, তখন প্রকৃতি ঠিক তাকে তার আসল জায়গাটা মাটিতে নামিয়ে দেখিয়ে দেয়। আরব নিজের জন্মদাত্রী অন্ধ মাকে ধোঁকা দিয়েছিল, আর আজ সে হাজার হাজার নিরীহ মানুষের পেটে লাথি মারার খেলায় মেতেছিল। পাপের ঘোড়া একটু একটু করে কানায় কানায় পূর্ণ হচ্ছিল, আর তা ফাটার সময় একেবারে দোরগড়ায়। প্রথম দিকে আরবের ওই বিপজ্জনক ইনভেস্টমেন্টটা থেকে বেশ ভালোই লাভ আসতে শুরু করল। শেয়ার বাজার তখন ঊর্ধ্বমুখী, আর আরবের সম্পত্তিও প্রতিদিন লাফিয়ে লাফিয়ে বাড়ছিল। এই সাফল্য দেখে রিয়া আর তার দাম্ভিক বাবাও কিছুদিনের জন্য আরবের প্রশংসায় মেতে উঠল। আরবের মনে হতে লাগল এবার বুঝি পুরো দুনিয়াটাই তার হাতের মুঠোয়। নিজের এই বিরাট সাফল্য উদযাপন করতে সে শহরের সবচেয়ে দামি আর বিলাসবহুল এক গ্র্যান্ড পার্টির আয়োজন করল। সেই চোখ ধাঁধানো পার্টিতে আরব একটা রাজকীয় সোফায় বসে মদ খাচ্ছিল। তার চারপাশে শহরের রথী মহারথী আর চরম স্বার্থপর লোকগুলো তাকে ঘিরে ধরে তার মিথ্যে প্রশংসার বন্যা বইয়ে দিচ্ছিল। সেই মুহূর্তে সে নিজেকে এই পৃথিবীর সবচেয়ে ক্ষমতাবান আর ভাগ্যবান মানুষ বলে মনে করছিল। তার মনে হচ্ছিল সে নিজেই নিজের ভাগ্য নতুন করে লিখে ফেলেছে। ওই রাতে সে তার পুরনো অতীত আর সেই গরিব মাকে একটা বাজে স্বপ্ন ভেবে মাথা থেকে চিরকালের মতো ঝেড়ে ফেলেছিল। কিন্তু এই সব চাকচিক্যের আড়ালে এক অচেনা ব্যক্তি খুব সন্তর্পণে আরবের প্রতিটি পদক্ষেপের ওপর তীক্ষ্ণ নজর রেখে চলেছিল। ওই ব্যক্তি আর কেউ নয়, সাবিত্রী গ্রুপের সেই পুরনো আর ভরসাদায়ক উকিল মিস্টার মেহতা। মিস্টার মেহতা আরবের ওই কোম্পানিতে একজন গুপ্ত ইনভেস্টর হিসেবে কাজ করছিলেন। তিনি সাবিত্রী দেবীর সেই কড়া নির্দেশটাই পালন করছিলেন, যেখানে তাকে বলা হয়েছিল আরবকে তার নিজের লোভের জালে ফেসে যাওয়ার জন্য যেন পুরোপুরি স্বাধীন ছেড়ে দেওয়া হয়। প্রতি সপ্তাহে মিস্টার মেহতা ওই প্রত্যন্ত গ্রামে গিয়ে সাবিত্রী দেবীকে আরবের ব্যবসা আর তার ওই বিপজ্জনক প্রজেক্টের যাবতীয় খবর দিতেন। যেদিন তিনি সাবিত্রী দেবীকে জানালেন যে আরব কিভাবে বেইমানি করে ব্যবসা করছে আর নিরীহ কর্মচারীদের তাড়িয়ে দিচ্ছে, সেদিন বুড়িমায়ের বুকটা কষ্টে ফেটে যাচ্ছিল। তার নিজের গর্ভের সন্তান এতটা নিচে নেমে গেছে, এতটা অমানবিক হয়ে গেছে, এটা ভেবে তার বুকটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাচ্ছিল। কিন্তু তবুও তিনি চোখের জল মুছে মিস্টার মেহতাকে তার কাজ চালিয়ে যাওয়ার নির্দেশ দিলেন। সাবিত্রী দেবীর সংকল্প তখন একটা মজবুত পাথরের মতো অটল আর স্থির। খুব ভারী গলায় তিনি মিস্টার মেহতাকে বললেন, আরবের এই মিথ্যে অহংকার যতক্ষণ না টুকরো টুকরো হয়ে ভাঙছে, ও কোনোদিন একজন সঠিক মানুষ হয়ে উঠতে পারবে না। তিনি খুব ভালো করেই জানতেন আরব এমন এক ফাঁদের কিনারা বেছে নিয়েছে, যেখান থেকে পিছলে পড়লে সরাসরি ধ্বংসের এমন এক অন্ধকারে গিয়ে পড়বে, যেখান থেকে ফিরে আসা প্রায় অসম্ভব। কয়েক সপ্তাহ কাটতে না কাটতেই শেয়ার বাজারের হাওয়া আচমকা ঘুরে গেল। আন্তর্জাতিক বাজারে একটা বিরাট ধসের কারণে চারদিকে রীতিমতো হাহাকার পড়ে গেল। আরব যে কোম্পানিগুলোতে তার সমস্ত টাকা এবং ধার করা বিশাল অঙ্ক বিনিয়োগ করেছিল, তাদের শেয়ার তাসের ঘরের মতো হুড়মুড় করে পড়তে শুরু করল। এই খবরটা আরবের কাছে একটা বিনা মেঘে বজ্রপাতের মতো এসে পড়ল। তার রাতের ঘুম আর দিনের শান্তি নিমেষে উবে গেল।
কোম্পানিকে বাঁচাতে সে চরম অস্থিরতার মধ্যে একের পর এক বেআইনি আর ভুল সিদ্ধান্ত নিতে শুরু করল। শেষ যে কজন বিশ্বস্ত কর্মী টিকেছিল তাদের বেতন পুরোপুরি বন্ধ করে দিল, আর ইনভেস্টরদের কাছে নির্লজ্জের মতো মিথ্যে আশ্বাস দিতে শুরু করল। নিজের ওই মিথ্যে সম্মান আর জাঁকজমক বাঁচাতে সে যে কোনো নিচু স্তরে নামতে প্রস্তুত ছিল, কিন্তু বাজারের সেই ভয়ঙ্কর সাইক্লোন এতটাই শক্তিশালী ছিল যে তার সব মিথ্যে দাবিগুলো খড়কুটোর মতো উড়ে গেল। রিয়ার বাবা যখন বাজারে এই বিশাল আর্থিক ক্ষতির নিশ্চিত খবর পেলেন, তার রাগ গিয়ে ঠেকল সপ্তমে। তিনি সঙ্গে সঙ্গে আরবকে তার বাংলোয় তলব করলেন। সেখানে আরবকে তিনি জঘন্য ভাষায় গালিগালাজ করলেন, তাকে একটা অপদার্থ আর আস্ত বোকা বলে চরম অপমান করলেন। আরব মাথা নিচু করে চুপচাপ সব হজম করল, কারণ তার কাছে এখন নিজেকে বাঁচানোর মতো কোনো শক্ত যুক্তিই আর অবশিষ্ট নেই। সে ভেতর থেকে পুরো ভেঙে পড়েছে। রিয়াও এই চরম বিপদের সময় স্বামীর পাশে দাঁড়ানোর বদলে তাকে তীক্ষ্ণ বাক্যবাণে বিঁধতে শুরু করল। সে মুখের ওপর পরিষ্কার জানিয়ে দিল যে একটা দেউলিয়া আর রাস্তার ভিখারির বউ হয়ে সে নিজের জীবন নষ্ট করতে পারবে না। রিয়া তাকে চরম হুমকি দিয়ে বলল, সে যদি অবিলম্বে তার বাবার সব টাকা সুদ সমেত ফেরত না দেয় তবে সে তাকে চিরকালের মতো ছেড়ে চলে যাবে। আরবের তৈরি করা সেই মিথ্যে সম্পর্কের নড়বড়ে ভিতটা এবার জুড়ে সরে কাঁপতে শুরু করল। অফিসের একটা অন্ধকার বদ্ধ ঘরে বসে আরব জীবনে প্রথমবারের মতো নিজের সেই ভয়ঙ্কর ভুলটা বুঝতে পারল। যে বড়লোক আর স্বার্থপর মানুষদের আপন ভেবে সে নিজের গর্ভধারিণী মাকে রাস্তায় ছুঁড়ে ফেলেছিল, তারা আজ সবাই তার বিপক্ষে দাঁড়িয়ে। তার ওই মিথ্যে আভিজাত্য আর টাকার অহংকার আজ ধুলোয় মিশে গেছে। সে ভেতর থেকে পুরোপুরি টুকরো টুকরো হয়ে গেছে, কিন্তু তবুও তার চোখ থেকে তখনও অনুশোচনার এক ফোঁটাও সত্যিকারের জল বেরোয়নি। আরবের অফিসের বাইরে তখন বিক্ষুব্ধ ইনভেস্টর আর মিডিয়ার লোকেদের থিকথিকে ভিড়। সবাই তাদের ডুবে যাওয়া টাকা ফেরত চেয়ে চিৎকার করে গলা ফাটাচ্ছে। যে কোনো সময় পুলিশের গাড়ি এসে তাকে জালিয়াতির দায়ে গ্রেপ্তার করতে পারে। এই চরম মানসিক চাপ সহ্য করতে না পেরে আরব পরপর কয়েক বোতল মদ গিলে নিয়েছে। তার সারা শরীর থরথর করে কাঁপছে, আর তার মাথাটা যেন পুরোপুরি কাজ করা বন্ধ করে দিয়েছে। এই দম বন্ধ করা পরিস্থিতির মধ্যেই একদিন আরবের কোম্পানির সবচেয়ে বড় আর রহস্যময় ইনভেস্টর হঠাৎ করে একটা জরুরি বোর্ড মিটিং ডাকল। এই ইনভেস্টর আর কেউ নয়, স্বয়ং সাবিত্রী গ্রুপের একটা শেল কোম্পানি, যে সম্পর্কে আরবের বিন্দুমাত্র কোনো ধারণা ছিল না। ওই নির্দেশনামায় পরিষ্কার লেখা ছিল, কোম্পানির সমস্ত বড় কর্মকর্তাদের এই মিটিংয়ে যে কোনো মূল্যে উপস্থিত থাকতে হবে, না হলে তাদের সরাসরি পুলিশের হাতে তুলে দেওয়া হবে। বাড়ি ফিরে আরব দেখল রিয়া তার সমস্ত দামি গয়না আর জিনিসপত্র প্যাক করে বাড়ি ছেড়ে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে। আরব যখন তার পায়ে ধরে তাকে আটকানোর চেষ্টা করল, রিয়া তাকে সজোরে একটা ধাক্কা দিয়ে মাটিতে ফেলে দিল। আরবের মুখের উপর থুতু ছিটিলে সে বলল, তোর মতো একটা নোংরা আর বেইমান মানুষের সাথে থাকাটা আমার জীবনের সবচেয়ে বড় ভুল ছিল। সে তার বাবার সাথে চিরকালের জন্য ওই বাড়ি ছেড়ে বেরিয়ে গেল। আরবকে একেবারে একা ফেলে রিয়া চলে যাবার পর সে ওই বিশাল রাজকীয় বাংলোর মাঝখানে মেঝের ওপর নিঃসার হয়ে পড়ে রইল। তার সেই আকাশ ছোঁয়া অহংকার, মিথ্যে সম্মান আর কোটি কোটি টাকার সম্পত্তি সবকিছু এক নিমিষে পুড়ে ছাই হয়ে গেছে। বাইরে তখন প্রবল ঝড় বৃষ্টি শুরু হয়ে গেছে। মেঘের ভয়ঙ্কর গর্জনে কান পাতা দেয়। তার মনে হচ্ছিল প্রকৃতি যেন আজ তার সমস্ত পাপ আর নিষ্ঠুরতার চরম প্রতিশোধ নিচ্ছে, তাকে নিয়ে নির্দয়ভাবে মজা করছে। তার সাজানো পৃথিবী আজ পুরোপুরি শ্মশান। রিয়া চলে যাওয়ার পর ওই বিশাল বাংলোটা আরবের কাছে একটা মৃত ভুতুড়ে গোরস্থানের মতো লাগছিল। বাইরের বৃষ্টির এক একটা ফোঁটা তার বুকে যেন ভারী হাতুড়ির মতো আঘাত করছিল। মেঝের উপর পড়ে থাকা আরবের চোখ থেকে এবার ব্যর্থতা আর হতাশার জল অবিরাম বইতে শুরু করল। জীবনে যেটুকু সে নিজের ধূর্ততা আর বেইমানি দিয়ে অর্জন করেছিল, আজ তা তাসের ঘরের মতো ভেঙে গুড়িয়ে গেছে। তার দম্ভ আজ মাটিতে মিশে একাকার। পরদিন সকালের আলো আরবের জন্য কোনো নতুন আশা নিয়ে এলো না, বরং নিয়ে এলো আরও ভয়ঙ্কর সব বিপদ। তার শ্বশুরের পাঠানো গুন্ডা আর উকিলরা এসে পুরো বাংলোটা দখল করে নিল। তারা আরবকে আক্ষরিক অর্থেই ঘাড় ধাক্কা দিয়ে ওই বাড়ি থেকে বের করে দিল, আর তার সমস্ত দামি গাড়িগুলো বাজেয়াপ্ত করল।
রিয়ার উকিলরা তার হাতে ডিভোর্সের কাগজ ধরা দিল। সেখানে স্পষ্ট লেখা ছিল যে আরব রিয়ার সম্পত্তির এক কানাকড়িও পাবে না। সে এখন আক্ষরিক অর্থেই রাস্তায় এসে দাঁড়িয়েছে। একটা সময় ছিল যখন এই আরভি মুম্বাইয়ের রাস্তায় কোটি টাকার বিদেশি গাড়িতে চড়ে রাজকীয় মেজাজে ঘুরে বেড়াত, আর আজ সেই একই রাস্তায় সে পরনের একটা ছেঁড়া শার্ট নিয়ে হাঁটতে বাধ্য হচ্ছে। তার পকেটে খাবার কেনার মতো একটা টাকাও নেই। খিদের চোটে পেটে অসহ্য যন্ত্রণা হচ্ছে। রাস্তায় তাকে এই করুণ অবস্থায় দেখে তার পুরনো শত্রু আর সেই সব মানুষজন মিটিমিটি হাসছে, যাদের সে একদিন তার অহংকারের বশে কুকুরের মতো অপমান করে তাড়িয়ে দিয়েছিল। রাস্তার ধারে একটা নোংরা জায়গায় বসে আরফ আজ প্রথমবারের মতো কর্মফলের এই অমোঘ আর ভয়ঙ্কর সত্যিটা খুব গভীরভাবে উপলব্ধি করতে পারছিল। তার মনে পড়ে যাচ্ছিল কিভাবে সে নিজের অন্ধ গরিব মাকে একটা অচেনা খাঁ খাঁ করা গ্রামে না খাইয়ে মারার জন্য ফেলে এসেছিল। আজ প্রকৃতি তার সাথেও ঠিক একই রকম নিষ্ঠুর আর যন্ত্রণাদায়ক আচরণ করেছে। সে অত্যন্ত ধূর্ততার সাথে অন্যের রাস্তায় যে কাঁটা বিছিয়েছিল, আজ তা তার নিজেরই পায়ে ভয়ঙ্করভাবে বিঁধছে। আরবের কোম্পানির বাইরে পরিস্থিতি তখন পুরোপুরি নিয়ন্ত্রণের বাইরে। যে সমস্ত ছোট ইনভেস্টরদের জীবনের সমস্ত সঞ্চয় আরবের কারণে ডুবে গেছে, তারা ক্ষোভে ফেটে পড়ে কোম্পানির সম্পত্তি ভাঙচুর করছে। পুলিশ আরবের বিরুদ্ধে জুয়াচুরি আর আর্থিক দুর্নীতির একাধিক জামিন অযোগ্য মামলা রুজু করে ফেলেছে। শহরের সমস্ত খবরের কাগজ আর নিউজ চ্যানেলে শুধুই আরবের এই বিশাল আর লজ্জাজনক কেলেঙ্কারির খবর। তার নামটা এখন মানুষের কাছে একটা গালাগালিতে পরিণত হয়েছে। পুলিশের হাত থেকে বাঁচতে আরব নাম ভারিয়ে একটা অত্যন্ত নোংরা সস্তার লজে লুকিয়ে রয়েছে। ওই স্যাঁতস্যাঁতে ঘরের উৎকট গন্ধ তাকে তার পুরনো অভাবের দিনগুলোর কথা মনে করিয়ে দিচ্ছিল। সে লুকিয়ে লুকিয়ে খবরে দেখত কিভাবে তার কোম্পানি লাটে উঠেছে আর কিভাবে তার শ্বশুর সমস্ত দোষ তার ঘাড়ে চাপিয়ে নিজেকে একজন সাধু ও ভুক্তভোগী হিসেবে তুলে ধরছে। এই ভয়ঙ্কর আর প্রাণঘাতী একাকিত্বের মাঝে আরবের বিবেক তাকে ভেতর থেকে বিষধর সাপের মতো ছোবল মারছিল। তার বারবার সেই বৃদ্ধা অসহায় মায়ের কথা মনে পড়ছিল, যিনি নিজের চোখের আলো হারিয়েও তাকে একটা সুন্দর জীবন দেওয়ার জন্য রক্ত জল করেছিলেন। সে আজ বুঝতে পারছে টাকার পেছনেই অন্ধ দৌড়ে নেমে সে মানবিকতার ঠিক কতটা নিচে নেমে গেছে। কিন্তু এই অনুশোচনা বড্ড দেরিতে এসেছে। তার ফেরার সমস্ত রাস্তা এখন পুরোপুরি বন্ধ। এরই মাঝে বিজনেস ওয়ার্ল্ডে একটা বড়সড় আর চমকে দেওয়ার মতো খবর দাবানলের মতো ছড়িয়ে পড়ল। সাবিত্রী গ্রুপ, যিনি ছিলেন আরবের কোম্পানির সবচেয়ে বড় এবং গুপ্ত ইনভেস্টর, তারা এই পুরো কেলেঙ্কারিটা নিজেদের হাতে তুলে নেওয়ার ঘোষণা করল। বাজারে খবর রটে গেল যে সাবিত্রী গ্রুপ আরবের ডুবন্ত কোম্পানির সমস্ত দেনা মেটানোর দায়িত্ব নিতে প্রস্তুত, কিন্তু তার বদলে তারা একটা অত্যন্ত কড়া শর্তও রেখেছে। সাবিত্রী গ্রুপের বোর্ড অফ ডিরেক্টর্স একটা প্রেস রিলিজ দিয়ে জানালো যে তাদের কোম্পানির সেই গোপন আর রহস্যময় চেয়ারম্যান এই প্রথমবার গোটা দুনিয়ার সামনে আসতে চলেছেন। তিনি নিজেই পুরো কেলেঙ্কারির তদন্ত করবেন এবং আরবের ভাগ্যের চূড়ান্ত রায় তিনি নিজেই দেবেন। এই খবরটা শুনে আরবের গায়ের রক্ত হিম হয়ে গেল, কারণ সাবিত্রী গ্রুপের চেয়ারম্যান তার কড়া আর নির্মম সিদ্ধান্তের জন্য গোটা ব্যবসায়ী মহলের রীতিমতো কুখ্যাত ছিলেন। ওই নোংরা আর অন্ধকার লজটার ভেতরেই আরবের হাতে সাবিত্রী গ্রুপের উকিলদের একটা চরম আইনি নোটিশ এসে পৌঁছাল। নোটিশে কড়া ভাষায় বলা ছিল, পরের দিন সকাল ঠিক 10টায় সাবিত্রী গ্রুপের হেডকোয়ার্টারে আয়োজিত স্পেশাল বোর্ড মিটিংয়ে তাকে যে কোনো মূল্যে হাজিরা দিতে হবে। যদি সে আসতে ব্যর্থ হয় তবে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হবে এবং সারা জীবন জেলের অন্ধকারে পচতে হবে। আরবের পালানোর এখন আর কোনো রাস্তা নেই। সেই রাতটা আরব 1 সেকেন্ডের জন্যেও দু চোখের পাতা এক করতে পারল না। ভয়ে সে থরথর করে কাঁপছিল। সে বারবার ভাবছিল কে এই রহস্যময় চেয়ারম্যান, আর সে তার সাথে ঠিক কতটা ভয়ঙ্কর আচরণ করবে। জেলে যাওয়ার ভয়ে সে বেশ কয়েকবার আত্মহত্যার কথাও ভাবল, কিন্তু তার ভেতরের সাহস এতটাই তলানিতে ঠেকেছে যে নিজের এই ধ্বংস হয়ে যাওয়া জঘন্য জীবনটাকে শেষ করার মতো জোরটুকুও সে পেল না। পরদিন সকালে আরব গায়ে একটা পুরনো ছেঁড়া শার্ট চাপিয়ে ভারী পায়ে সাবিত্রী গ্রুপের হেডকোয়ার্টারের দিকে রওনা হল। ওই বিশাল আকাশ ছোঁয়া বিল্ডিংটা তার কাছে একটা অভেদ্য দুর্গের মতো লাগছিল। গেটের সিকিউরিটি গার্ডরা তাকে চরম তাচ্ছিল্য আর ঘৃণার চোখে দেখে লিফটের দিকে যাওয়ার ইশারা করল।
লিফটটা যত উপরের দিকে উঠছিল আরবের বুকের ধুকপুকানি তত পাগলের মতো বাড়ছিল। সে যখন ওই বিশাল মিটিং রুমের সামনে এসে দাঁড়াল, দেখল সেখানে আগে থেকেই নামিদামি উকিল আর মিডিয়ার ভিড়। পরিবেশটা থমথমে আর ভয়ঙ্কর। কোম্পানির প্রধান আইনি উপদেষ্টা মিস্টার মেহতা তার গম্ভীর আর কড়া মুখ নিয়ে আরবকে ভেতরে ঢুকার ইশারা করলেন। আরব তখন রীতিমতো কাঁপছে। কাঁপতে থাকা পা নিয়ে সে ওই প্যাল্লাই ঘরের ভেতর ঢুকল। ঘরের ঠিক মাঝখানে একটা বিরাট লম্বা চকচকে টেবিল। শহরের সব হোমরাচোমরা অফিসার আর ইনভেস্টররা পিনপতন নীরবতায় নিজেদের চেয়ারে বসে আছে, আর ঘরের একদম মাঝখানে চেয়ারম্যানের চেয়ারটা ফাঁকা পড়ে আছে, যা দেখতে কোনো মহারাজার সিংহাসনের মতো। আরবকে টেবিলের একদম শেষ মাথায় একটা ছোট্ট কোণায় বসার নির্দেশ দেওয়া হলো। সে সেখানে একটা অপরাধীর মতো মাথা নিচু করে বসল, যে তার জঘন্য অপরাধের মৃত্যুদণ্ড শোনার জন্য প্রহর গুনছে। পুরো ঘরটায় হঠাৎ একটা জমাট বাঁধা নিস্তব্ধতা নেমে এলো। শুধু দেওয়ালের একটা পুরনো ঘড়ির টিকটিক আওয়াজ সেই নীরবতা ভাঙছিল। আরবের শ্বাসপ্রশ্বাস ফন হয়ে আসছে, কপাল থেকে টপটপ করে ঠান্ডা ঘাম ঝরছে। সে মনে মনে ভগবানের কাছে এই বিপদ থেকে উদ্ধারের জন্য প্রার্থনা করছিল, কিন্তু সে খুব ভালো করেই জানে ভগবান এমন কাউকে সাহায্য করেন না যে নিজের গর্ভধারণী মায়ের সাথে বেইমানি করে। মিস্টার মেহতা নিজের চেয়ার থেকে উঠে দাঁড়ালেন। অত্যন্ত কড়া গলায় তিনি সবাইকে উদ্দেশ্য করে কথা বলতে শুরু করলেন। আরব যে কিভাবে বেআইনিভাবে কোম্পানির টাকা তছনছ করেছে তার সমস্ত কাঁচাচিঠা তিনি সবার সামনে খুলে ধরলেন। তিনি স্পষ্ট জানালেন কিভাবে আরব নিজের অন্ধ লোভে পড়ে হাজার হাজার সাধারণ গরিব মানুষের রক্তজল করা জমানো টাকা ডুবিয়ে দিয়েছে। এসব শুনে আরবের ইচ্ছে করছিল মাটি ফাঁক হোক আর সে পাতালে ঢুকে যাক। তার আসল মুখোশ আজ সবার সামনে খসে পড়েছে। মিস্টার মেহতা এবার আসল কথাটা বললেন। সাবিত্রী গ্রুপ এই পুরো ক্ষতির ভার নিজের কাঁধে নেবে, কিন্তু তার সাথে তিনি এটাও স্পষ্ট করে দিলেন যে এই ভয়াবহ জালিয়াতির মূল অপরাধী আরবকে কোনো মতেই ছেড়ে দেওয়া হবে না। তিনি ঘোষণা করলেন কোম্পানির চেয়ারম্যান স্বয়ং এখানে উপস্থিত হয়ে আরবের ভবিষ্যতের চূড়ান্ত রায় ঘোষণা করবেন। কথাটা শোনামাত্র আরবের পায়ের তলা থেকে মাটি সরে গেল। সে থরথর করে কাঁপতে শুরু করল। তার মনে হল স্বয়ং মৃত্যুদূত বুঝি তার সামনে এসে দাঁড়াবে। হঠাৎ মিটিং রুমের সেই বিশাল ভারী কাঠের দরজাটা খুব ধীরে ধীরে খুলতে শুরু করল। ঘরের প্রতিটি মানুষের চোখ ওই দরজার দিকে আটকে গেল। ওই মহান এবং রহস্যময় চেয়ারম্যানকে দেখার জন্য সবাই চরম উৎকণ্ঠায় বসে আছে। আরবের তো শ্বাস প্রায় গলাতেই আটকে গেছে, আর বুকটা হাতুড়ি পেটার মতো ধরফর করছে। সে নিজেকে চরম শাস্তির জন্য মানসিকভাবে প্রস্তুত করার একটা ব্যর্থ চেষ্টা করে চলল। দরজার বাইরে থেকে কারো ধীর কিন্তু ভারী পদশব্দ ঘরের ভেতর স্পষ্ট শোনা যেতে লাগল। আরব ভয়ে ভয়ে চোখ তুলে দরজার দিকে তাকাল। সে ভেবেছিল কোনো এক বিশাল চেহারার চরম অহংকারী আর দাপুটে বিজনেসম্যান হয়তো ভেতরে ঢুকবে, যে তাকে সোজা জেলের গার্ডে পাঠাবে। কিন্তু পরের মুহূর্তেই সে যা দেখল তাতে তার সারা শরীরে কয়েক হাজার ভোল্টের বিদ্যুতের শক লাগল। তার চোখ বিস্ময় আর আতঙ্কে ঠিকরে বেরিয়ে আসার জোগাড়। এই পৃথিবীতে যদি আরবের সবচেয়ে বেশি কোনো জিনিসের জন্য অনুশোচনা থেকে থাকে, সেটা হলো তার সেই পুরনো ঘৃণ্য অতীত। সে দরজার দিকে একদৃষ্টে তাকিয়ে শুধু একটাই কথা ভাবছিল, আজ তার এই পতন নিশ্চিতভাবেই তার সেই পাপের ফল। নিয়তির নিয়মই হল যেমন কর্ম করবে তেমন ফল পাবে। সে যে ঘৃণা আর বেইমানির বীজ পুঁতেছিল, আজ সেটাই এক বিশাল পাহাড় হয়ে তার উপর ধসে পড়েছে। পায়ের আওয়াজে ঘরের মধ্যে এক অদ্ভুত শিহরণ ছড়িয়ে পড়েছিল। আরবের নিঃশ্বাস প্রায় বন্ধ। যখন সেই ভারী কাঠের দরজাটা পুরোটা খুলল, তখন সেখানে কোনো দাপুটে কোটিপতির বদলে এসে দাঁড়ালেন এক বৃদ্ধা দুর্বল মহিলা। পরনে একটা একদম সাধারণ সাদা সুতির শাড়ি, হাতে একটা পুরনো লাঠি। মহিলা সম্পূর্ণ অন্ধ, আর তার মুখের একপাশে আগুনে পোড়ার সেই ভয়ঙ্কর দগদগে দাগগুলো পরিষ্কার দেখা যাচ্ছে। ওই অন্ধ আর বৃদ্ধা মহিলাকে ঘরে ঢুকতে দেখেই মিটিংয়ে উপস্থিত সমস্ত বড় বড় অফিসাররা সম্মানে নিজেদের চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালেন। স্বয়ং মিস্টার মেহতা চরম শ্রদ্ধার সাথে এগিয়ে গিয়ে তার হাত ধরে তাকে ভেতরের দিকে নিয়ে এলেন। আরবের চোখ যেন পলক ফেলতে ভুলে গেছে। তার পুরো শরীর পাথরের মূর্তির মতো জমে গেছে। এ আর কেউ নয়, এ তার নিজের গর্ভধারিণী মা, সাবিত্রী দেবী, যাকে সে নিজের মিথ্যে আভিজাত্য বাঁচানোর জন্য রাজস্থানের এক রুক্ষ ধুলোমাখা গ্রামে মৃত্যুর মুখে ঠেলে দিয়ে এসেছিল।
মিস্টার মেহতা খুব সম্মানের সাথে সেই বৃদ্ধা মহিলাকে চেয়ারম্যানের ওই বিশাল রাজকীয় সিংহাসনটাই বসালেন। তারপর ঘরের সবার দিকে তাকিয়ে খুব গর্বের সাথে ঘোষণা করলেন, এখানের উপস্থিত সবাইকে জানাই, ইনি হলেন সাবিত্রী গ্রুপের আসল মালকিন এবং প্রতিষ্ঠাতা শ্রীমতী সাবিত্রী দেবী। ঘোষণাটা শোনামাত্র আরবের মাথার ভেতর যেন একটা আস্ত বোমা ফাটল। যে গরিব অসহায় বুড়িটাকে সে তার জীবনের সবচেয়ে বড় জঞ্জাল আর বোঝা মনে করত, সেই কিনা এই বিশাল সাম্রাজ্যের একমাত্র মালকিন, যে সাম্রাজ্যের জন্য আরব আজীবন লালায়িত ছিল। আরবের গোটা অস্তিত্ব এক নিমেষে ভেঙে গুড়িয়ে ওই ঘরের মেঝের ওপর ছড়িয়ে পড়ল। সে আজ বুঝতে পারছে তার মা কেন ইচ্ছে করে ওই দারিদ্র্য আর সংগ্রামের জীবন বেছে নিয়েছিলেন, শুধু তাকে একজন সৎ আর ভালো মানুষ হিসেবে গড়ে তোলার জন্য। কিন্তু সে তার অন্ধ টাকার লোভে পড়ে মায়ের সেই মহান আত্মত্যাগকে আস্থা করে ছুঁড়ে ফেলেছিল। তার চোখের সামনে ফ্ল্যাশব্যাকে সিনেমার মতো ভেসে উঠতে লাগল সেই দৃশ্যটা, যেদিন সে চরম ঘৃণায় মায়ের হাতটা ছাড়িয়ে নিয়ে চলে এসেছিল। সাবিত্রী দেবী চেয়ারটায় খুব শান্ত আর স্থির হয়ে বসেছিলেন, কিন্তু তার সেই শান্ত মুখের আদল জানান দিচ্ছিল যে একটা ভয়ঙ্কর ঝড় আসতে চলেছে। তিনি তার অন্ধ দৃষ্টি ঘোরালেন ঠিক সেই দিকে যেদিকে আরব সিতিয়ে বসেছিল। গলার স্বর বিন্দুমাত্র না চড়িয়ে খুব গম্ভীর আর ভারী গলায় তিনি কথা বলা শুরু করলেন। প্রথমে তিনি ইনভেস্টর আর কর্মচারীদের এই নিশ্চিত আশ্বাস দিলেন যে আরবের কোম্পানি মানুষের যে ক্ষতি করেছে, সাবিত্রী গ্রুপ তার এক পয়সার ক্ষতিপূরণ দেবে। কোনো নিরীহ মানুষের একটা টাকারও লোকসান হতে দেওয়া হবে না। সবাইকে আশ্বস্ত করার পর সাবিত্রী দেবীর গলায় এবার ফুটে উঠল এক গভীর যন্ত্রণা আর হাড় হিম করা কষ্ট। ভরা আদালতের মতো সেই মিটিং রুমে তিনি আরবকে উদ্দেশ্য করে বললেন, একজন মা হয়তো তার সন্তানের সব ভুল মাফ করে দিতে পারে, কিন্তু কর্মের বিচার কাউকে ছাড়ে না। তিনি সবার সামনে বলতে শুরু করলেন কিভাবে নিজের ছেলেকে আগুনের হাত থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজের চোখ দুটো হারিয়েছিলেন, আর ছেলেকে টাকার অহংকার থেকে বাঁচাতে গিয়ে তিনি নিজে একজন কপর্দকশূন্য অসহায় বুড়ির জীবন বেছে নিয়েছিলেন। সাবিত্রী দেবীর বলা একটা শব্দ আরবের বুকে যেন তপ্ত লোহার ছুরির মতো গেঁথে যাচ্ছিল। তিনি বললেন, তুই শুধু একটা অসহায় মাকে ধোঁকা দিসনি, তুই সেই হাজার হাজার মানুষের মুখের গ্রাস কেড়ে নিয়েছিস যারা তোকে বিশ্বাস করেছিল। তুই মানবতা বিক্রি করে যে মিথ্যে আভিজাত্যের প্রাসাদ বানিয়েছিলি, তার ভিতটাই ছিল বেইমানি আর পাপে মোড়া। আজ তোর সেই পাপের ঘড়া পূর্ণ হয়ে গেছে, আর তোকে তোর এই ভয়ঙ্কর অপরাধের শাস্তি পেতেই হবে। মায়ের এই যন্ত্রণায় মোড়া কথাগুলো শোনার পর আরব আর নিজেকে সামলাতে পারল না। সে তার চেয়ার থেকে ছিটকে উঠে কাঁদতে কাঁদতে দৌড়ে গিয়ে সোজা মায়ের পায়ের ওপর আছড়ে পড়ল। সে হাউ হাউ করে কাঁদছে আর তার চোখের জলে মায়ের পা ধুয়ে দিচ্ছে। জীবনে এই প্রথমবার সে তার হৃদয়ের গভীর থেকে মা বলে ডুকরে কেঁদে উঠল। হাত জোড় করে মাটিতে মাথা ঠুকে সে তার জঘন্য অপরাধের জন্য ক্ষমা চাইতে লাগল। তার ওই মিথ্যে দম্ভ আর অহংকার তখন গোলে জল হয়ে গেছে। আরব কাঁদতে কাঁদতে বলতে লাগল যে সে দৌলতের ওই অন্ধ আর মিথ্যে নেশায় পুরোপুরি পাগল হয়ে গিয়েছিল। সে তার এই চরম ক্ষমার অযোগ্য অপরাধকা বুঝতে পেরেছে। সে মায়ের কাছে বুক চাপড়ে মিনতি করতে লাগল, মা যেন তাকে সবচেয়ে কঠোর শাস্তি দেয়, কিন্তু তাকে যেন চিরকালের জন্য চোখের আড়াল না করে দেয়। ঘরের উপস্থিত সবাই স্তম্ভিত হয়ে দেখছিল একটা ঘাড়ত্যাড়া অহংকারী সিইও কিভাবে আজ একটা অসহায় বাচ্চার মতো মেঝের ওপর পড়ে ডুকরে কাঁদছে। সাবিত্রী দেবী তার কাপা কাপা হাত দুটো ধীরে ধীরে বাড়িয়ে দিলেন। মেঝের ওপর পড়ে থাকা আরবের মাথায় খুব স্নেহের সাথে হাত রাখলেন। তার অন্ধ চোখ বেয়েও জলের একটা দীর্ঘ ধারা গড়িয়ে পড়ল গাল বেয়ে। একটা মায়ের নরম মন তার কাঁদানো সন্তানকে দেখে গলে তো গিয়েছিল বটেই, কিন্তু তিনি জানতেন আজ যদি তিনি আরবকে মাফ করে দেন তবে ওর আত্মা কোনোদিনই পুরোপুরি শুদ্ধ হবে না। ওকে নিজের করা পাপের আগুনে পুড়েই খাঁটি সোনা হতে হবে। চোখের জল মুছে সাবিত্রী দেবী খুব কড়া গলায় তার চূড়ান্ত এবং সবচেয়ে বড় রায় ঘোষণা করলেন। তিনি বললেন, আরব সাবিত্রী গ্রুপের সম্পত্তির এক কানাকড়িও পাবে না। ওকে ওর সমস্ত বেআইনি কাজের দায়িত্ব নিজের কাঁধে তুলে নিয়ে আইনের মুখোমুখি হতে হবে, আর নিজের জেলের সাজা পুরোপুরি খাটতে হবে।
তিনি স্পষ্ট করে দিলেন এই সাজাটা ওর মনের ভেতরে জমে থাকা লোভ আর নিষ্ঠুরতার বিষটাকে টেনে বের করার জন্য অত্যন্ত জরুরি। কর্মফলের দেনা প্রত্যেকটা মানুষকে তার নিজের জীবনেই মেটাতে হয়। সাবিত্রী দেবী আরও বললেন, যখন তুই তোর সাজা খেটে আবার সমাজে ফিরে আসবি, তখন তোকে একজন সাধারণ দিনমজুরের মতো তোর জীবনের একেবারে নতুন করে শুরু করতে হবে। তোকে নিজের পেট চালানোর জন্য নিজের মাথার ঘাম পায়ে ফেলে রোজগার করতে হবে, যাতে তুই সেই সততা আর পরিশ্রমের আসল মানেটা বুঝতে পারিস যা তুই হারিয়ে ফেলেছিস। তিনি আরফকে বলে দিলেন, সে যদি একজন সত্যিকারের সৎ মানুষ হয়ে দেখাতে পারে, তবেই তিনি তাকে আবার তার ছেলে হিসেবে মেনে নেবেন। এটাই তার জীবনের শেষ সুযোগ। মায়ের এই চরম কঠিন কিন্তু পুরোপুরি ন্যায়সঙ্গত রায় আরফ বিনা বাক্যে মাথা পেতে মেনে নিল। সে চোখের জল মুছে মায়ের পায়ের ধুলো মাথায় মেখে বলল, সে আর কোনো দিন মাকে নিরাশ করবে না। সে পুলিশের সামনে তার সমস্ত অপরাধ স্বীকার করার জন্য পুরোপুরি প্রস্তুত। সে এখন এটা খুব ভালোভাবেই বুঝতে পেরেছে যে আসল সম্পত্তি ব্যাংকের অ্যাকাউন্টে থাকে না, সেটা থাকে মানুষের চরিত্রে আর তার ভালো কাজের মধ্যে। মিটিং শেষ হওয়ার পর ঘরে একটা অদ্ভুত নিস্তব্ধতা। মিস্টার মেহতা পুলিশকে ভেতরে ডেকে নিলেন। আরুফ কোনো ভয় বা দ্বিধা ছাড়াই নিজেকে আইনের হাতে তুলে দেওয়ার জন্য পুলিশের দিকে এগিয়ে গেল। যাওয়ার আগে সে শেষবারের মতো ঘুরে তার মায়ের দিকে তাকাল। সাবিত্রী দেবীর মুখে এখন আর কোনো অভিযোগ নেই, বরং এক অদ্ভুত শান্ত প্রশান্তি বিরাজ করছে। তার মনে হচ্ছিল তার সেই পদ ভোলা লোভী ছেলেটা এত বছর পর আজ সত্যিই তার কাছে ফিরে এসেছে। পুলিশ যখন আরফকে হাতকড়া পরিয়ে ওই বিশাল বিল্ডিং থেকে বের করে আনল, বাইরে মিডিয়ার ভিড় তখন পাগলের মতো চিৎকার করছে। কিন্তু আজ আর ওই ক্যামেরার ফ্ল্যাশ বা সাংবাদিকের তীক্ষ্ণ প্রশ্নে আরবের কিচ্ছু যায় আসছিল না। তার বুকের ভেতর থেকে সেই বিশাল ভারী পাথরটা চিরতরে নেমে গেছে, যা সে এত বছর ধরে বয়ে বেড়াচ্ছিল। আজ তার কাছে ওই জেলের গারদ তার পুরনো রাজকীয় জীবনের চেয়ে অনেক বেশি শান্তির মনে হচ্ছিল, কারণ আজ সে সত্যের পথে হাঁটার জন্য প্রস্তুত। সাবিত্রী দেবী সেই বিশাল সাম্রাজ্যের মালকিন হয়েও তার সেই সাধারণ সুতির শাড়িতেই খুব শান্তিতে নিজের চেয়ারে বসে রইলেন। তিনি গোটা দুনিয়াকে আজ একটা চরম সত্যি শিখিয়ে দিলেন, মানুষ যত বড় ধনী বা ক্ষমতাশালী হোক না কেন, সে কোনো দিন নিজের কর্মফল থেকে পালাতে পারে না। মায়ের ভালোবাসা মানেই শুধু অন্ধের মতো আদর করা নয়, দরকার পড়লে সন্তানকে সঠিক রাস্তা দেখানোর জন্য একজন মা যে কতটা কড়া আর নির্মম বিচারক হয়ে উঠতে পারেন, সাবিত্রী দেবী আজ সেটাই প্রমাণ করে দিলেন। আগামী বহু বছর ধরে মুম্বাইয়ের ব্যবসায়ী মহলে সাবিত্রী দেবীর এই যুগান্তকারী রায়ের কথা মুখে মুখে ঘুরবে। মানুষ দেখবে কিভাবে এক অন্ধ অসহায় বুড়ি মা নিজের অহংকারী আর শক্তিশালী ছেলেকে তার কর্মের জন্য আকাশ থেকে সোজা মাটিতে আছড়ে ফেলেছিল। জেলে থাকার সময় আরব নিজের জীবনটাকে পুরোপুরি বদলে ফেলল। সে সেখানে গরিব কয়েদিদের সাহায্য করত। সে তার মায়ের দেওয়া সেই কঠিন কিন্তু আসল শিক্ষাটাকে নিজের জীবনে পুরোপুরি গ্রহণ করেছিল। এই গল্পটা শুধু এক মা আর ছেলের গল্প নয়, এটা আমাদের পুরো সমাজের জন্য একটা খুব কড়া আর তেতো আয়না। এটা আমাদের শেখায় টাকা আর ক্ষমতা কোনোদিন মানুষের সবচেয়ে বড় পরিচয় হতে পারে না। যখন আমরা আমাদের আপনজনদের আর আমাদের নীতিবোধকে বিসর্জন দিয়ে শুধু টাকার পেছনে ছুটি, তখন শেষমেশ আমাদের হাতে শুধু এক বুক খাঁ খাঁ করা শূন্যতা আর অনুশোচনা ছাড়া আর কিচ্ছু বাঁচে না। যে গাছ নিজের শিকড় থেকে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যায়, সে খুব তাড়াতাড়ি শুকিয়ে নষ্ট হয়ে যায়। সময়ের চাকা তার নিজের অমোঘ গতিতে ঘুরতেই থাকে, আর প্রত্যেকটা মানুষকে তার ভালো মন্দের হিসেব এই পৃথিবীতেই চুকিয়ে যেতে হয়। আরুপ তার বেইমানির ফল হাতে নাতে পেয়েছিল, আর সাবিত্রী দেবীর সেই কঠিন তপস্যার শেষ পর্যন্ত জয় হয়েছিল। ওই অন্ধ মা নিজের হারিয়ে যাওয়া চোখের আলো দিয়ে তার পথ হারানো ছেলেকে জীবনের আসল অর্থটা খুব ভালোভাবে বুঝিয়ে দিয়েছিলেন। ভালোবাসা, ত্যাগ আর সততাই হল এই পৃথিবীর সবচেয়ে দামি আর ফুরিয়ে না যাওয়া সম্পদ। আজও যখন কেউ ওই বিশাল সাবিত্রী গ্রুপের কোম্পানির দিকে তাকায়, তখন তারা সেখানে কোনো লোভী ব্যবসায়ীকে দেখে না, তারা সেখানে দেখতে পায় সেই মহান আত্মত্যাগী মা সাবিত্রী দেবীর অসীম মমতা আর তার নির্ভুল ন্যায়ের প্রতিমূর্তি।
আরব তার জেলের সাজা শেষ করে একজন অত্যন্ত সাধারণ মানুষের মতো এক নতুন জীবনের শুরু করেছে। সে আজ তার মায়ের পায়ের কাছে বসে সেই সত্যিকারের শান্তিটা অনুভব করে, যা সে কোটি কোটি টাকা দিয়েও কোনো দিন কিনতে পারেনি। অহংকারের অত্যন্ত সুন্দর আর সার্থক একটা পতন হল, আর জন্ম নিল এক নতুন মানুষের।